ঠিক আছে, আজকে আমরা জন লক এবং জর্জ বার্কলে সম্বন্ধে কিছু কোশ্চেন আলোচনা করবো। দেন আমরা রাসেলের থিওরি অফ ডেসক্রিপশন অ্যান্ড লজিক্যাল অ্যাটমিজম এইসব নিয়ে আলোচনা করবো। তো দেখো, এর আগের দিন আমরা লক পড়েছি, বার্কলে পড়েছি। তো সেখান থেকে কতদূর সিলেবাস তোমাদের কমপ্লিট হয়েছে বা তোমরা কতটা বুঝতে পেরেছো এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, প্রথমে যে কোশ্চেনটি আছে, মানে লকের মতে জড়বস্তু কি একটি ধারণা, নাকি শুধু ধারণা, নাকি মূর্ত ধারণা, নাকি মূর্ত ধারণা, নাকি এটা কোনো কাল্পনিক, কোনটা হবে? আইডিয়া, কনক্রিট আইডিয়া, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, অর ইমাজিনেশনাল আইডিয়া? ম্যাটার তো একটা ম্যাটার মানে বিমূর্ত ধারণা। বস্তু, দ্রব্য। হ্যাঁ, হ্যাঁ, বিমূর্ত ধারণা। ওটাকে বলছো এখানে অপশন কোনটা? অ্যাবস্ট্রাক্ট হতে পারে। বাকিরা তোমরা অ্যান্সার করো, বাকিরা। অ্যাবস্ট্রাক্ট আইডিয়াই হবে সি। একদম অ্যাবস্ট্রাক্ট আইডিয়া হবে, কারণ আমরা জানি যে লকের মতে আমরা কি শুধুমাত্র মুখ্য গুণ অথবা গৌণ গুণগুলিকে জানতে পারি। আমরা যে বস্তু বা দ্রব্য তা তো জানতে পারি না, তাই না? কারণ তাকে যদি আমরা পর্তকের মাধ্যমে জানতেই পারি, তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে একটি মূর্ত ধারণা, সরি কনক্রিট আইডিয়া। হ্যাঁ, মূর্ত ধারণা হয়ে যাবে। তো আমরা যেহেতু পর্তকের মাধ্যমে তার জ্ঞান পাই না বা স্বরূপ সম্বন্ধে জানতে পারি না, সেই কারণে লক বলছেন যে এটা একটা কি ধারণা বা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। দেখো নেক্সট কোয়েশ্চেন, গেট দ্য নলেজ অফ অ্যান আইফোন থ্রো, একটা আইফোনের জ্ঞান পেতে পারি কিসের মাধ্যমে? ইনটিউটিভ নলেজ, সেন্সিটিভ নলেজ, অপশন সি ডেমনস্ট্রেটিভ নলেজ, নান অফ দিস। ইনটিউটিভ কেউ নলেজ। বলো, কে বলছে ইনটিউটিভ নলেজ? সেন্সিটিভ নলেজ। আমি কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা, এখানে বোঝার চেষ্টা করো, আইফোন কি, আইফোন কোথায় মানে পাওয়া যায়? আইফোন কি মেটাফিজিক্যাল কিছু, না অন্টোলজিক্যাল কিছু, না রিয়েল লাইফে আছে? বলো। রিয়েল লাইফে আছে। হ্যাঁ, তো রিয়েল লাইফে যেই জিনিসটা পাই বা এই জগতে এই পৃথিবীতে আমরা যার জ্ঞান পেয়ে থাকি, সেটা কিসের মাধ্যমে পেয়ে থাকি? সংবেদন, হ্যাঁ, নাকি সাক্ষাৎমূলক সেটা? হ্যাঁ, সেটা প্রমাণমূলক না, সেটা প্রমাণমূলক না, সেটা স্বীকৃতিমূলক না, সেটা হচ্ছে সংবেদনমূলক জ্ঞান, বা আমরা যেটাকে ইংরেজি থেকে সেন্সিটিভ নলেজ বলে থাকি। মানে এই পৃথিবীর যা কিছুই বলো, টেবিল, চেয়ার, খাতা, কলম, ফোন, বাইক, সবকিছু কি সেন্সিটিভ নলেজের মধ্যে পড়ে যাবে। দেন কোয়েশ্চেন 3, অ্যাকর্ডিং টু লক প্রাইমারি এন্ড সেকেন্ডারি কোয়ালিটিস বোথ আর, অপশনে দেওয়া আছে, দেখো অপশন গুলো ভালো মতো দেখো। বোথ আর ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, অনলি প্রাইমারি কোয়ালিটিস আর ইন্ডিপেন্ডেন্ট, অনলি সেকেন্ডারি কোয়ালিটিস আর ইন্ডিপেন্ডেন্ট। অ্যান্সার করার চেষ্টা করো। অনলি প্রাইমারি ইন্ডিপেন্ডেন্ট। বাহ, গুড। অল কোয়ালিটিস আর ইন্ডিপেন্ডেন্ট, মানে শুধুমাত্র মুখ্য গুণগুলি আমাদের কি বস্তুর সাথে থাকে, যেটা আমাদের উপর, ব্যক্তির উপর নির্ভর করে না, যেটা বস্তুর আসল গুণ। বা এভাবে বুঝতে পারো, যদি প্রাইমারি কোয়ালিটি না থাকে, হ্যাঁ, তাহলে সেটা কি হয়ে যাবে? কোনো কিছু বস্তু রূপে আর বিবেচিত হবে না। আমরা যদি একটি টেবিলটাকে কি করবো, মানে কেটে কেটে সরিয়ে ফেলি, তাহলে কিছু একটা পড়ে থাকবে কি? থাকবে না। কারণ ওর যদি সবকিছু আমরা নিয়ে নিই, আকার আয়তন যদি না থাকে, তাহলে কি থাকছে না? টেবিল বলে তো আর কোনো কিছু থাকছে না। সে কোনো কিছু বস্তু যদি থাকতে হয়, সে যতই ছোট হোক যতই বড় হোক, তার আকার আয়তন বিস্তৃতি এগুলো জিনিস থাকবে তার সাথে। তো সেই কারণে প্রাইমারি কোয়ালিটিস আর ইন্ডিপেন্ডেন্ট, বাট সেকেন্ডারি কোয়ালিটিস আর ডিপেন্ডেন্ট। আচ্ছা, আমি গ্রুপে একটা কোয়েশ্চেন দিয়েছিলাম তোমাদের, সেটা ছিল কি যেন, যে লকের মতে ইউনিভার্সাল কি? লকের মতে ইউনিভার্সাল হচ্ছে সাবজেক্টিভ, মানে সেটা ব্যক্তিগত আর কি। এই কারণে তার
থিওরিকে আমরা বলি কনসেপচুয়ালিজম, ধারণাবাদ, ঠিক আছে। দেন 4 নম্বর কোশ্চেন দেখো, আইফোন ইজ দ্য সিম্পল আইডিয়া, কমপ্লেক্স আইডিয়া, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, বোথ বি এন্ড সি। বলো। কোশ্চেন গুলো বানিয়েছি তোমাদের বোধ শক্তির উপর নির্ভর করে, মানে তোমরা যেভাবে কতটা বুঝেছো ক্লাসটা সেটার উপর ডিপেন্ড করে। ডি বোথ বি এন্ড সি। ভেরি গুড। আচ্ছা একটু এক্সপ্লেন করো তো বোথ বি এন্ড সি কেন হলো? কমপ্লেক্স আইডিয়া মানে জটিল, আমি একটা সরল ধারণার সমন্বয়ে জটিল ধারণা তৈরি হচ্ছে, কারণ কালার আয়তন সবকিছু নিয়ে আমি তৈরি করছি, একটা শুধু নয়। হ্যাঁ আর আইফোনটা নামটাও এক করলাম। আর অ্যাবস্ট্রাক্ট ধারণা মানে হচ্ছে যেটাকে আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু সরাসরি আমরা দেখতে পাই না, বিভিন্ন ধারণা বলছি আমরা, সব যেগুলো বাস্তবে আছে, তাই দুটোই হলো ব্লকের মতো। একদম একদম একদম। তারপর 5 নম্বর কোশ্চেন দেখো, অ্যাকর্ডিং টু হোম টু স্টার্ট উইথ মাইন ইজ দ্য ক্লিন স্টেট। তোমরা বলবে না, বাকিরা বলুক এটা। কে বলেছেন অনেকটি অলিখিত সাদা কাগজ? লক হবে, হ্যাঁ লক হবে, লক। একদম। তারপরে দেখো, one of the following according to Locke justifies the distinction between primary and secondary qualities। দেখো এখানে তোমাদের বুঝতে লাগবে ভালো মতো, মানে লকের মধ্যে মুখ্য গুণ এবং গৌণ গুণের যে পার্থক্যটা রয়েছে, ঠিক আছে, সেই পার্থক্যর পিছনে আমরা যদি বিচার করি কিসের উপর ডিপেন্ড করে, কোনটা অপশন এখানে বেশি বেশি মানে প্রযোজ্য, যে প্রাইমারি এন্ড সেকেন্ডারি কোয়ালিটিস কি গডের উপর, সরি, গড হ্যাজ ক্রিয়েটেড প্রাইমারি কোয়ালিটিস, মানে মুখ্য গুণগুলি কি গড তৈরি করেছেন, এটা একটা অপশন দেওয়া আছে। দেন অপশন বি, সেকেন্ডারি কোয়ালিটিস আর গিভেন ইন এক্সপিরিয়েন্স, মানে কি বলবো, গৌণ গুণগুলি আমাদের অভিজ্ঞতার মাধ্যমে পাই আমরা। অপশন সি, প্রাইমারি কোয়ালিটিস এন্ড সেকেন্ডারি কোয়ালিটিস সরি আর লজিক্যালি ডিফারেন্ট। এই অপশনটা কি হবে যে তাদের মানে এই যে মানে পার্থক্যটা রয়েছে, ডিস্টিংশনটা রয়েছে প্রাইমারি কোয়ালিটি এন্ড সেকেন্ডারি কোয়ালিটি, সেটার যদি আমরা জাস্টিফাই করতে চাই তাহলে কি এই অপশনটা কারেক্ট যে প্রাইমারি কোয়ালিটিস এন্ড সেকেন্ডারি কোয়ালিটিস আর লজিক্যালি ডিফারেন্ট, নাকি অপশন ডি হবে প্রাইমারি কোয়ালিটিস আর অবজেক্টিভ while সেকেন্ডারি কোয়ালিটিস আর সাবজেক্টিভ? বল। আমার ডি মনে হচ্ছে। একদম, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার দেখো অপশন 7 নম্বর কোশ্চেন কি বলছে, বাগলে রিজেক্টস Locke's distinction between primary and secondary qualities because all qualities are subjective, only primary qualities are subjective, qualities are created by the god, qualities inhere in substance। কোনটা হবে বলো? হ্যাঁ প্রথমে এটা এ, অল কোয়ালিটিস আর সাবজেক্ট। হ্যাঁ, all qualities are subjective, এই কারণেই। হ্যাঁ কে বলছো? আমি কিন্তু দেখতে পাচ্ছি না। বার্কলি যে রিজেক্ট করেছেন মানে খণ্ডন করেছেন যে প্রাইমারি আর সেকেন্ডারি কোয়ালিটি বা মুখ্য গুণ গৌণ গুণের মধ্যে কোনো কি নেই, পার্থক্য নেই। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে অল কোয়ালিটিস আর সাবজেক্টিভ, মানে সমস্ত গুণই আমাদের বিষয়গত, এগুলি কি বস্তুগত নয়, এগুলি আমাদের মানসিক ধারণা। সেই কারণেই বাগলে বলছেন যে আমি আছি, আমার মন আছে এবং মনের ধারণাগুলি আছে, এর বাইরে বস্তু বলে কোনো কিছু নেই বা জড় বস্তু বলে কোনো কিছু নেই। তবে হ্যাঁ, জড় বস্তু না থাকলেও কি আছে, মাইন্ড আছে, মানে স্পিরিট আছে, সেলফ আছে। শুধুমাত্র আধ্যাত্মিক দ্রব্যকে স্বীকার করেছেন আর ঈশ্বরকে স্বীকার করেছেন, জড় বস্তুকে বা জড় দ্রব্যকে স্বীকার করেন নাই। Question number 8, Locke recommends primary and secondary substances নাকি empirical and experimental, positive and incogitative, নাকি none of the above? বলো কোনটা হবে। এই দেখো শূন্যস্থান আছে দুইটা, হ্যাঁ, শূন্যস্থান দুটো পূরণ করো। কি ধরনের দ্রব্যের কথা বলেছেন লক? লক কি মুখ্য এবং গৌণ দ্রব্যের কথা বলছেন, নাকি চিন্তনশীল অচিন্তনশীল দ্রব্যের কথা বলছেন, নাকি কি বলবো এম্পিরিক্যাল এন্ড এক্সপেরিমেন্টাল? বলো কোনটা হবে। এই কোশ্চেনের অ্যান্সার, হ্যাঁ তো সেটা অপশন কোনটা হবে বলো। পজিটিভ অ্যান্ড ইনপজিটিভ নামগুলি মনে রাখবে, কারণ ওখানে তোমাদের বাংলায় কোশ্চেন আসবে না, ইংরেজি থেকেই আসবে, সো বি কেয়ারফুল।
পজিটিভ অ্যান্ড ইনপজিটিভ। তো আমরা কি দেখলাম, লক রিকমেন্ডস পজিটিভ অ্যান্ড ইনপজিটিভ সাবস্টেন্সেস। And question number 9, Locke suggests that the idea of substance is the simple idea or complex idea of particular none of this. বলো। একটু আগেই তো এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা দিলে, একটু অন্যভাবে ছিল সেই কোশ্চেনটা। পার্টিকুলার কমপ্লেক্স হবে, কারণ দ্রব্য কি, দ্রব্য তো একটা জটিল ধারণা, তাই না? জটিল ধারণার মধ্যে আমরা কি কি পেয়ে থাকি? জটিল ধারণার মধ্যে আমরা দ্রব্য পেয়ে থাকি, আর প্রত্যংশ পেয়ে থাকি যেটাকে মোডস বলে, দ্রব্য যেটা সাবস্টেন্স, অ্যান্ড আমরা রিলেশন বা সম্বন্ধকে পেয়ে থাকি, তাই না? তো দ্রব্যের ধারণা একটি জটিল ধারণা। তো এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। Locke suggests that the idea of substance is a complex idea. And finally, last question. There must be an unknown and unknowable substratum which supports the existence of primary qualities, secondary qualities, basic qualities, none of the above. একটা কথা বলে রাখি, আগে অ্যান্সারটা করো তারপর বলছি। প্রাইমারি কোন হ্যাঁ, প্রাইমারি কোয়ালিটিস হবে। দেখো এখানে বেসিক দেওয়া আছে, হ্যাঁ, এরকম যেগুলো টার্ম তোমরা কোনোদিন শোনো নাই তোমাদের স্যার বা ম্যামদের কাছ থেকে, বা নিজেও বইতে পড়ো নাই, কিন্তু তোমাদের কনফিউজ করার জন্য এরকম অনেকগুলো টার্ম দিয়ে থাকে, যেরকম বেসিক দিয়ে রাখছে, যেটা একেবারে এলিমিনেট করে দিবে আগে থেকে। তো এখানে পসিবিলিটি ছিল প্রাইমারি এন্ড সেকেন্ডারি, কিন্তু সেকেন্ডারি তো হবে না, সেকেন্ডারি তো হচ্ছে কি সাবজেক্টিভ, অনলি প্রাইমারি কোয়ালিটিস এখানে পসিবল রয়েছে। যাই হোক, আমি নেক্সট স্লাইড তোমাদের ওয়েট। স্যার লক তিনটে দ্রব্য স্বীকার করেছেন আগের দিন আপনি বলেছিলেন না? হ্যাঁ, না কি না কি বলেছিলেন? আমি বলছি গড, মাইন্ড অ্যান্ড বডি, এই দিক দিয়ে বলেছিলাম। পজিটিভ হ্যাঁ 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 এখানে দুই ধরনের প্রকারের কথা বলা হয়েছিল, কিন্তু ওখানে যে আছে ওই দুই প্রকারের মধ্যে আবার তিনটি দ্রব্যকে শেয়ার করেছে, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড আমি ফোনটাকে রোটেট করি। রোটেট কেন হচ্ছে? স্যার ঠিকই আছে, আপনি জুম করেন তাহলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো জমিয়ে হচ্ছে। আচ্ছা, যাই হোক, বার্ট্রান্ড রাসেলের কথা এখানে সবাই জানো কি? কেউ নাম শোনো নাই? হ্যাঁ, তো বার্ট্রান্ড রাসেল একজন কি দার্শনিক ছিল, কি ধরনের? ভাষার দার্শনিক বা অ্যানালাইটিক ফিলোসফার ছিল, ঠিক আছে? তো দেখো রাসেলের সম্বন্ধে কি লেখা আছে, শর্ট ডিসক্রিপশন। Bertrand Russell. Russell was born on 18 May 1972 in England. He studied mathematics and philosophy at Cambridge University. He was influenced by the idealist philosopher, namely J.M.E. McTaggart at this university. মানে যেই Cambridge ইউনিভার্সিটিতে উনি পড়াশোনা করতেন, বার্ট্রান্ড রাসেল পড়াশোনা করতেন, সেই ইউনিভার্সিটির একজন প্রফেসর বলতে পারো বা ফিলোসোফার ছিলেন, চীনার কাছ থেকে উনি নিজেকে কি করেছিলেন, ইনফ্লুয়েন্সড করেছিলেন, প্রভাবিত হয়েছিলেন যার লেখা দেখে। তো প্রথমে আইডিয়ালিস্ট মানে ভাববাদীদের লেখা দেখে উনি কি করলেন, নিজেকে ইন্সপায়ার করলেন, ইনফ্লুয়েন্সড হলেন। পরে আবার কি করছে, হাউএভার ভেরি সুন হি রিজেক্টেড আইডিয়ালিজম ইন ফেভার অফ এক্সট্রিম প্লাটোনিক রিয়ালিজম। দেখতে পাচ্ছ এই লাইন, এক্সট্রিম প্লাটোনিক রিয়ালিজম। পরবর্তীতে উনি আইডিয়ালিজমকে কি করছেন, আবার খণ্ডন করে দিচ্ছেন, কার ফেভারে গিয়ে, প্লাটোনিক রিয়ালিজমের ফেভারে গিয়ে, মানে তার সমর্থনে। এবার দেখো, in his paper on denoting 1905 he solved a notorious puzzle in the
philosophy of language by showing how phrases such as the present king of France, which have no reference but function logically as general statements rather than a proper names. দেখো এই জিনিসগুলো তোমাদের মাথার উপর দিয়ে যাবে জানি, এখনো কোনো ডেসক্রিপশন এইসব জানা হয়নি, তো আমরা আগে শুরু করি। দেখো এখানে কিছু বই লেখা আছে তার সম্বন্ধে, মানে যেগুলো লিখেছেন রাসেল আর কি। দ্য প্রিন্সিপালস অফ ম্যাথামেটিক্স, যেটা 1903 সালে প্রকাশিত করেন। অন ডিনোটিং 1905, এটা একটা আর্টিকেল ছিল যদিও। প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা 1910 থেকে 13। দ্য অ্যানালাইসিস অফ মাইন্ড, যেটা 1921 সালে লিখেন। অ্যান্ড দ্য অ্যানালাইসিস অফ ম্যাটার, যেটা 1927। ম্যারিজ অ্যান্ড মোরালস, দেখো এই বইটি কিন্তু পরীক্ষায় আসছে। ম্যারিজ অ্যান্ড মোরালস কার লেখা? ম্যারিজ অ্যান্ড মোরালস 1929 সালে। হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি 1945 সালে। অ্যান্ড হিউম্যান নলেজ, ইটস স্কোপ অ্যান্ড লিমিটস 1948 সালে। দেখো এই কয়েকটি ইম্পর্টেন্ট বুকস রয়েছে তার, যেগুলো তোমাদের জেনে রাখা ভালো। অনেক সময় তো এইভাবে ম্যাচিং দ্য লিস্ট দিয়ে দেয় বা বইয়ের নাম দিয়ে দেয়, এই বইটি কার লেখা, ঠিক আছে? এগুলো তোমরা পড়ে নিবে পরে পিডিএফ এ। দেখো নলেজ বাই অ্যাকোয়াইন্টেন্স আর নলেজ বাই রিপিট। কিন্তু এখন তো রোটেট হচ্ছে না, আমি তো এখানে করার চেষ্টা করছি। তারা পেয়ে যাবে, সমস্যা নেই। তো আমি কোথায় ছিলাম? দেখো রাসেলের সম্বন্ধে আমরা যা জানি খুবই কম জানি। রাসেল খুব বড় একজন ফিলোসফার ছিলেন। তো আমরা তার দর্শন সম্বন্ধে জানার আগে একটি বিষয় নিয়ে জানবো, সেটা হচ্ছে তার ডেসক্রিপশন, বর্ণনামূলক যে জ্ঞান। এবার দেখো আমি এখানে একটি ছকের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। নলেজ বাই অ্যাকোয়াইন্টেন্স এন্ড নলেজ বাই ডেসক্রিপশন। নলেজ বাই অ্যাকোয়াইন্টেন্সটা কি? যেটা সরাসরি জ্ঞানটা হয় আমাদের। আর ডেসক্রিপশন, দেখো ডেসক্রিপশন আমরা কখন দিই? একটা জ্ঞানের ডেসক্রিপশন কখন দিই? যখন সেই জিনিসটা আমাদের পাশে থাকে, তখনই তো আমরা বলি যে অমুক ব্যক্তি অমুক অমুক কার্য করে গেছেন বা এইসব। দেখো এখন নলেজ দুই প্রকার মধ্যে রাসেলের মধ্যে, একটা হচ্ছে নলেজ অফ থিংস, একটা হচ্ছে নলেজ অফ ট্রুথ। তো সত্যের জ্ঞান এবং বস্তুর জ্ঞান। সত্যের জ্ঞানটা এখান থেকেই ফুল স্টপ, মানে এর আর কিছু মানে ভাগ করেননি, কথাও বলেননি, নলেজ অফ ট্রুথ সম্বন্ধে কিছু বলেননি। এবং পরবর্তীতে উনি নলেজ অফ থিংস একে দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে নলেজ বাই অ্যাকোয়াইন্টেন্স, একটা হচ্ছে নলেজ বাই ডেসক্রিপশন। তো দেখো রাসেলের থিওরি জানতে গেলে, রাসেলের নলেজ বা জ্ঞান তত্ত্ব জানতে গেলে আমাদের কি জানা দরকার? প্রথমে আমরা জানবো যে রাসেল জ্ঞানকে কয় ভাগে ভাগ করেছেন, কয়টি স্তরে ভাগ করেছেন। মানে আমাদের যে জ্ঞান হয় অ্যাজ এ হিউম্যান বিইং, আমাদের যে নলেজ হয়, সেই নলেজটা আমরা কি কি ভাবে পেতে পারি। তো উনি বলেছেন নলেজ দুই ধরনের হয়। একটা হচ্ছে নলেজ বাই একটা হচ্ছে নলেজ অফ ট্রুথ, একটা হচ্ছে নলেজ অফ থিংস। তো নলেজ অফ ট্রুথ সম্বন্ধে উনি আর কিছুই বলেননি, কিন্তু নলেজ অফ থিংস বা বস্তুর জ্ঞান সম্বন্ধে, বস্তুর জ্ঞান বলতে কি এভাবে ভাবতে পারো এই বাহ্য জগতে যা কিছুই আছে এভরিথিং, এইসব জ্ঞান সম্বন্ধে আমরা কি করতে পারি? আমরা দুটি উপায়ে এইসব জ্ঞান পেতে পারি। একটি হচ্ছে নলেজ বাই অ্যাকোয়াইন্টেন্স এর মাধ্যমে, আর একটা হচ্ছে নলেজ বাই ডেসক্রিপশন এর মাধ্যমে। তো দেখো আমি এখানে ব্র্যাকেটে দিয়ে দিয়েছি, নলেজ বাই অ্যাকোয়াইন্টেন্সটা হচ্ছে প্রাইমারি বা মুখ্য রাসেলের দর্শনে, এবং নলেজ বাই ডেসক্রিপশন সেটা হচ্ছে সেকেন্ডারি। দেখো আরো বৈশিষ্ট্য দেওয়া আছে। নলেজ বাই অ্যাকোয়াইন্টেন্স যেটা রয়েছে সেটা প্রাইমারি, সাথে কি এটা ডাইরেক্ট নলেজ, যেরকম একটি টেবিল, এই টেবিলটি। এবং ইনডাইরেক্ট নলেজ কোনটার কথা বলা হচ্ছে? যেরকম নলেজ বাই ডেসক্রিপশন হচ্ছে সেকেন্ডারি কেন? যেটা সরাসরি আমাদের হয় না, ডাইরেক্টলি হয় না, এটা ইনডাইরেক্টলি হয়। এবং এখানে আমরা কিসের উদাহরণ ব্যবহার করতে পারি? রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। এবার তোমরা বলো যে সামনে যদি একটা টেবিল থাকে, তো টেবিলটার সম্বন্ধে আমার কোনো ডেসক্রিপশন দেওয়ার প্রয়োজন আছে না? আমি ডাইরেক্ট বলবো যে এটা একটা টেবিল, এইভাবে দেখিয়ে দেবো, দিস টেবিল ইজ ব্রাউন, এইভাবে আমরা বলবো। কিন্তু এখানে কোনো কিছু ডেসক্রিপশনে আমাদের প্রয়োজন পড়ছে না, কারণ আমরা সরাসরি এখানে পড়তেও করতে পারছি। অ্যাকোয়াইন্টেন্স মানে সরাসরি যুক্ত হতে পারছি বস্তুটির সাথে, কিন্তু নলেজ বাই ডেসক্রিপশন যেটা আছে সেটার সাথে আমরা সরাসরি যুক্ত হতে পারি না বলেই এটার নাম হচ্ছে নলেজ বাই ডেসক্রিপশন, মানে বর্ণনা দিয়ে দিয়ে আমরা সেই নলেজটা পেয়ে থাকি। উদাহরণস্বরূপ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা হয়তো আমার বা তোমাদের কারো তখন জন্ম হয়নি। রবীন্দ্রনাথ ঠাকুর যখন কি করেছিলেন,
এখানে এটা শিওর যে আমরা যে যখন রবীন্দ্রনাথ ঠাকুর এই পৃথিবী ছেড়ে চলে যান আমাদের কারো জন্ম হয়নি। তো আমরা যে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখি নাই, হ্যাঁ পিকচারে অবশ্যই দেখেছি, জানি না সেটা কতটা বাস্তব। তো রবীন্দ্রনাথ ঠাকুরকে কেউ বাস্তবে দেখি নাই আমরা। তার সম্বন্ধে যে এত সব আমাদের জ্ঞান বা নলেজ আমরা পেয়ে থাকি, সেটা কিসের মাধ্যমে পেয়ে থাকি? সেটা অবশ্যই নলেজ বাই ডেসক্রিপশনের মাধ্যমে পেয়ে থাকি। এবার দেখো, তোমরা বলবে রবীন্দ্রনাথ ঠাকুরকে তো আমরা জানি, তো বলো কি জানো তোমরা? তোমরা জানো যে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন একজন লেখক, একজন কবি, তাই না? বা বলতে পারো যা কি করছেন, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন গীতাঞ্জলি লেখক, যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, আরো এক্সেট্রা এক্সেট্রা, মানে কত কিছু বর্ণনা তোমরা দিয়ে আমাকে বোঝাতে পারো বা তোমরা নিজে থেকে জ্ঞান লাভ করতে পারো। অবশ্যই এইসব জ্ঞান, এগুলো তো সবই বর্ণনা, তাই না? এই বর্ণনামূলক জ্ঞানগুলোকে আমরা, রাসেল বলছেন যে এটা আমাদের কি সেকেন্ডারি, এটা আমরা সরাসরি পেয়ে থাকি না। এটুকু বুঝলে এই ডিস্টিংশনটা কেন করেছেন নলেজ বাই অ্যাকোয়াইন্টেন্স এন্ড নলেজ বাই ডেসক্রিপশন। এই তোমরা কি আছো না ঘুমিয়ে গেছো? হ্যাঁ, এটা বুঝতে পারলে কারো কোনো অসুবিধা যে নলেজ বাই ডেসক্রিপশন এন্ড নলেজ বাই অ্যাকোয়াইন্টেন্স বলতে কি বোঝানো হয়েছে? হ্যালো? হ্যাঁ স্যার আরে বলুন। বাবা, বুঝতে না পারলে বল, বুঝে থাকলে বলো যে হ্যাঁ হয়ে গেছে, এবার চুপ করে থেকো না। হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, তাহলে বলো তো নলেজ নলেজ বাই ডেসক্রিপশন এর একটা উদাহরণ দাও, স্বামী এখানে বিবেকানন্দ। যেটা আছে সেটা বাদ দিই। স্বামী বিবেকানন্দ, অ্যান্ড দ্বিতীয় নলেজ বিশ্বযুদ্ধ, বাই অ্যাকোয়াইন্টেন্স। আর একদম নলেজ একদম। বাই অ্যাকোয়াইন্টেন্স বলবো অ্যাকোয়াইন্ট, আমার ফোনটা, আমার মোবাইল ফোন। একদম একদম, যেটা তোমার হাতে আছে এখন, তাই তো? হ্যাঁ স্যার। একদম। তারপর দেখো, এখানে বলি এই নলেজ, নলেজ অফ থিংস যেটা রয়েছে, বস্তুর জ্ঞান, যেটা আমরা দুই প্রকারে পেতে পারি, বর্ণনার মাধ্যমে এবং প্রত্যক্ষ, সরাসরি প্রত্যক্ষের মাধ্যমে, ঠিক আছে? তো একটি হচ্ছে আমাদের সরাসরি জ্ঞান, আর একটি হচ্ছে আমাদের কি পরোক্ষ জ্ঞান, ইনডাইরেক্ট নলেজ বলতে পারো। এখানে এইভাবে বুঝতে পারো যে ডাইরেক্ট নলেজ বলতে প্রত্যক্ষ জ্ঞানকে বোঝানো হয়েছে, ইনডাইরেক্ট নলেজ বলতে আহ অনুমানের মাধ্যমে যে জ্ঞানটা, বা যেটা প্রত্যক্ষ করতে পারি না আমরা সরাসরি, ঠিক আছে? অনুমান বললেও ভুল হবে কথাটা, এখানে অনুমান করছি না কোনো কিছু, যেহেতু এখানে আমরা প্রত্যক্ষ করছি না অ্যাটলিস্ট, বা শুনে শুনে যে জ্ঞানটা হয়, বর্ণনার মাধ্যমে যে জ্ঞানটা। এবার দেখো পরবর্তীকালে উনি নলেজ, নলেজ বাই ডেসক্রিপশন যেটা রয়েছে, বর্ণনামূলক জ্ঞান, এটাকে উনি দুই ভাগে ভাগ করছেন আবার, এখানে মেনশন করিনি আমি। একটা হচ্ছে ডেফিনাইট ডেসক্রিপশন এন্ড অপরটি হচ্ছে ইনডিফিনাইট ডেসক্রিপশন। আমি আবার রিপিট করছি, নলেজ বাই ডেসক্রিপশন যেটা রয়েছে সেটা দু প্রকার, একটা হচ্ছে ডেফিনাইট ডেসক্রিপশন, একটা ইনডিফিনাইট ডেসক্রিপশন। ডেফিনাইট ডেসক্রিপশন সবসময় দা, দ্যাট এসব দিয়ে শুরু, মানে যেটা আমরা চিহ্নিত করতে পারি, যেটা সম্বন্ধে আমরা সচেতন সরাসরি। কিন্তু ইনডিফিনাইট ডেসক্রিপশন মানে যেটা দিয়ে বলবো, আ ম্যান, অ্যানি ম্যান, অ্যানি কাউ, আ কাউ। দেখো, যদি বলি আ ম্যান, তাহলে কি যে কেউ হতে পারে সেটা, একটি মানুষ, একটি মানুষ বলতে তুমি হতে পারো, আমি হতে পারি, রাসেলও হতে পারে। কিন্তু যখনই আমরা বলবো দা ম্যান, মানুষটি, তখন আমরা মানুষটাকে চিনি, জানি, তাই না? এটা আমরা ইংলিশ গ্রামারেও পড়েছি, দা আর্টিকেল এবং আ আর্টিকেল, ঠিক আছে? তো নলেজ বাই ডেসক্রিপশন সেটাকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে নলেজ, একটা হচ্ছে ডেফিনাইট ডেসক্রিপশন, একটা হচ্ছে ইনডেফিনাইট ডেসক্রিপশন। তো রাসেলের ডেসক্রিপশন থিওরি বেশিরভাগ কি ডেফিনাইট ডেসক্রিপশনের উপর নির্ভরশীল, যেটা আমরা দা দিয়ে, দ্যাট দিয়ে পেয়ে থাকি। দাসো অ্যান্ড সো, এটার ফর্ম হচ্ছে দাসো অ্যান্ড সো, অ্যান্ড ইনডেফিনাইট ডেসক্রিপশনের ফর্ম হচ্ছে আসো অ্যান্ড সো। দেখো, knowledge by acquaintance is so simple and indescribable, but knowledge by description is describable and complex. এখানে তোমরা এভাবে বুঝতে পারো যে লোকের আমরা সরল ধারণা এবং জটিল ধারণা যেভাবে পেয়ে থাকি। সরল ধারণা যখন
আমরা কি করতাম, সরল ধারণা আমাদের খুবই কি সরল, মানে যেটা সরাসরি আসে একটির পর একটি এসে যায়। মানে প্রথমে রং প্রত্যয় করলাম একটা আপেলের, তারপর তার মানে রং, আকার, এইসবকে নিয়ে তার কাঠিন্যত্ব, এইসবকে নিয়ে যখন আমি একটা ধারণা গঠন করলাম মনের মধ্যে যে এটা একটা আপেল, সবকিছু মিলিয়ে মিক্স আপ করে, তখন সেটা কি হয়ে গেল, তখন সেটা হয়ে গেল আমার জটিল ধারণা। তো এখানে রাসেল সেটা বলছেন যে নলেজ বাই অ্যাকোয়াইন্টেন্স ইজ সো সিম্পল অ্যান্ড ইনডিসক্রাইবেবল। কেন বলছেন আমি আসছি পরে, বাট নলেজ বাই ডিসক্রিপশন ইজ ডিসক্রাইবেবল অ্যান্ড কমপ্লেক্স। এবার দেখো, একটা টেবিল বা তোমার হাতে তুমি বললে একটা ফোন আছে, আমি টেবিলের এক্সাম্পলটা এখানে নিব। ধরো একটা টেবিল সামনে আছে, সেই টেবিলে আমরা পড়তেও করি, কি পড়তেও করি, একটা কালার পড়তেও করি, তাই না, একটা আকার পড়তেও করি, আয়তনটা পড়তেও করি, তার যে টেবিলটার যে উম, কি হার্ড কঠিন রয়েছে সেটা আমরা পড়তেও করি, যে এটা খুবই শক্ত। বা আমরা পড়তেও করি যে এর আকারটা হচ্ছে কি বর্গাকার, তাই না। বা আমরা বলতে পারি যে এক টেবিলের মধ্যে কি রয়েছে, রং কি কি রয়েছে, বাদামি রং। তো আমার চক্ষু ইন্দ্রিয় দিয়ে আমরা যে পড়তেও করি, তখন আমরা কি পড়তেও করি, অ্যাকচুয়ালি তার এক একটা কোয়ালিটি বা কোয়ালিটি গুলো দিয়ে পড়তেও করি, তাই না। আমরা তো টেবিলটাকে সরাসরি পড়তেও করি না, এখানে লকের সাথে কিন্তু সিমিলার কথা বলছেন বার্ট্রান্ড রাসেল, মানে বোঝার ক্ষেত্রে বলছে যে সিমিলার কি কারণে বলছেন, যে সিমিলার এই ক্ষেত্রে যে আমরা শুধু এখানে কোয়ালিটি কোয়ালিটি প্রাইমারি কোয়ালিটি অর সেকেন্ডারি কোয়ালিটি, তো এটা বলছেন না যে প্রাইমারি অথবা সেকেন্ডারি মুখ্য গুণ অথবা গৌণ গুণগুলিকে আমরা জানতে পারি, কিন্তু দ্রব্যকে সরাসরি জানা যায় না। সিমিলারলি এখানে রাশিদা বলছেন যে আমরা কি জানতে পারি, আমরা তার কালারটা জানতে পারি, আমরা তার হার্ডনেস জানতে পারি, হুম, আমরা তার শেপ সাইজ এগুলোই তো জানতে পারি, কিন্তু পুরো টেবিলটাকে আমরা কিভাবে জানি, বলছে নলেজ বাই অ্যাকোয়াইন্টেন্স এর মাধ্যমে পুরো টেবিলটাকে জানা যায় না। কেন জানা যায় না, যেগুলো আমরা জানছি সরাসরি সেগুলোকে রাসেল বলছেন সেন্স ডাটা। কি বলছেন, সেন্স ডাটা। ওখানে লক লক কি বলছেন, ওখানে লক বলছেন যে এগুলো হচ্ছে কোয়ালিটি, এদার প্রাইমারি আর সেকেন্ডারি। বাট এখানে রাসেল বলছেন ওইগুলি প্রত্যেকটি হচ্ছে সেন্স ডাটা, এক একটি সেন্স ডাটা। এই সেন্স ডেটা গুলোকে আমরা জানতে পারি নলেজ বাই অ্যাকোয়াইন্টেন্স এর মাধ্যমে। আমরা যখন বলি দিস টেবিল, অ্যাকচুয়ালি তখন আমাদের যে কানেকশনটা হয় আমার সাথে বা আমাদের সাথে টেবিলের যে কানেকশন, তখন আমরা যে প্রত্যক্ষ করি বা পারসেপশন করি, সেই পারসেপশনের বিষয় হচ্ছে সেন্স ডেটা গুলো, মানে কালার সাইজ এইসব গুলো, ঠিক আছে। মনে রাখবে যে নলেজ বাই অ্যাকোয়াইন্টেন্স এর মাধ্যমে আমরা সেন্স ডেটা গুলোকে জানতে পারি। আর এগুলি খুবই সিম্পল, একটা কালার সিম্পল, কারণ একে আর ডিসক্রাইব করা যায় না। তুমি লাল কালারটাকে কি ডিসক্রাইব করবে, করা যায় না, সে কারণে বলছে নলেজ বাই অ্যাকোয়াইন্টেন্স ইজ সো সিম্পল অ্যান্ড ইনডিসক্রাইবেবল, বাট নলেজ বাই ডেসক্রিপশন ইজ ডিসক্রাইবেবল অ্যান্ড কমপ্লেক্স। যখন এইসব সেন্স ডাটা আমার মনের মধ্যে চলে আসলো, তখন আমি একটা ধারণা করলাম বা বর্ণনা করলাম যে এটা একটা কি, এটা একটা টেবিল, যার এরকম একটা আকার রয়েছে, যার এরকম একটি রং রয়েছে, যে কি যাকে টাচ করলে আমার কঠিনের অনুভব হয়, যাকে স্পর্শ করলে কঠিনত্বের অনুভব হয়, ঠিক আছে। এইসব দিয়ে আমরা যখন বর্ণনা করি, তখন আমরা পেয়ে যাই নলেজ বাই ডেসক্রিপশন। এটা মনে রাখবে, নলেজ বাই ডেসক্রিপশনের মাধ্যমে টেবিলের এই জ্ঞানটা পেয়ে থাকি। মোস্ট ইম্পর্টেন্টলি রাসেল সেজ দ্যাট উই গেট দ্য নলেজ অফ আই অর সেলফ থ্রু নলেজ বাই অ্যাকোয়াইন্টেন্স। দেখো আমাদের এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, কারণ আমি মেনশন করে দিয়েছি, আত্মার জ্ঞান বা আমাদের নিজের অস্তিত্বের জ্ঞান যে আমরা পেয়ে থাকি, সেটা নলেজ বাই সরাসরি সেটাকে অনুভব করি, ঠিক আছে। এটার জন্য আমাদের কোনো বর্ণনার প্রয়োজন নেই, আমরা যে অস্তিত্বশীল, আমাদের থিঙ্কিং ওয়েলিং এসবের দ্বারা আমরা সেটা কি করতে পারি, প্রত্যয় করে নিতে পারি যে আমরা অস্তিত্বশীল। এবার দেখো, অ্যাকর্ডিং টু রাসেল ডেসক্রিপশনস আর অফ টু টাইপস, নেমলি ডেফিনেট ডেসক্রিপশন, ওই যে মেনশন করেছিলাম। আচ্ছা, ডেফিনেট ডেসক্রিপশন যেটা দেখো দা সো অ্যান্ড সো দিয়ে তৈরি, অ্যান্ড ইনডেফিনাইট ডেসক্রিপশন যেটা আসো অ্যান্ড সো, যেরকম আ ম্যান, আ কাউ, আ ক্যাট। আর যদি ডেফিনাইট বলি, দ্য ম্যান, দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, দ্য স্টুডেন্ট অফ ফিলোসফি, ঠিক আছে। আচ্ছা, আমি জানি না, আমার আজকে ক্লাস ছিল, ম্যাম সন্ধ্যায় বললো, আমি তাই বেশি অ্যাড করতে পারিনি। তো লজিক্যাল অ্যাটমিজম রয়েছে রাসেলের, মানে আমাদের সিলেবাসে রয়েছে, এমনি তো অনেক কিছু রয়েছে। লজিক্যাল অ্যাটমিজম, রাসেলের সেন্স এন্ড ডিফারেন্স থিওরিটাও ইনক্লুড রয়েছে মেবি, তো আমরা সেগুলো পরবর্তীতে আলোচনা করে নেব। আজকে আমি গটলফ ফ্রেগের
সম্বন্ধে কিছু একটা বলতে চাই। আচ্ছা, এই অবধি তোমাদের ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। কোনো ডাউট? না স্যার। ঠিক আছে। তো রাসেলের আরেকটা জিনিস যেটা লজিক্যাল অ্যাটমিজম, আমাদের সিলেবাসে নামটা তো সবাই দেখেছি, লজিক্যাল অ্যাটমিজম। আচ্ছা, তোমরা তো ইন্ডিয়ান ফিলোসফি বা ওয়েস্টার্ন ফিলোসফিতে অ্যাটম বলতে কি বোঝানো হয়েছে? অ্যাটম বলতে পঞ্চ মহাভূতকে বোঝানো হয়েছে। ইন্ডিয়ানতে ওয়েস্টার্নে বলতে পরমাণু মানে তো ওই অবিভাজ্য, হ্যাঁ যা পরিবর্তন করা যায় না, হ্যাঁ সেটা দিয়ে জগৎ তৈরি। একদম। তো ইন শর্ট আমরা এটা জানতে পারি যে ওয়েস্টার্ন হোক বা ইন্ডিয়ান হোক, আমরা পরমাণু যদি ডেফিনেশন দিতে চাই তাহলে পরমাণু হচ্ছে কি অবিভাজ্য, সবচেয়ে ক্ষুদ্রতম, যার আর কোনো বিভাগ করা যায় না, যেটা দিয়ে এই বিশ্ব জগৎ তৈরি, এইসবই তো পরমাণুর সম্বন্ধে আমরা বলতে পারি, তাই না? তো পরমাণু হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম কণা, এবং যেটা কি ফিজিক্যাল। সবাই সেটাকে কি বলেছেন? ফিজিক্যাল বলেছেন, এক্সেপ্ট লাইবনিজ। লাইবনিজ সেটাকে স্পিরিচুয়াল বলবেন, ঠিক আছে? তো এখানে ইন্ডিয়ান হোক বা ওয়েস্টার্ন হোক, আমরা পরমাণুকে সব থেকে কি ক্ষুদ্রতম কণা এবং সেটা কি ফিজিক্যাল বা একটা ভূত দ্রব্য হিসেবে আমরা পেয়ে থাকি তাকে, তাই তো? কিন্তু রাসেল বলছেন যে অ্যাটম, রাসেলের যে অ্যাটম, সেই অ্যাটম নেদার ফিজিক্যাল নর মেন্টাল, না সেটা স্পিরিচুয়ালও নয়, সেটা কি নয়, সেটা ফিজিক্যালও নয়। তাহলে সেটা কি? তাহলে রাসেল স্পিরিচুয়াল নয় কেন বলছেন? বলছে এটা লাইবনিজের মতো স্পিরিচুয়াল নয়, তার যে অ্যাটম সেটা লাইবনিজের মতো স্পিরিচুয়াল নয়। আর ফিজিক্যাল নয় কাদের মতো? যেরকম ইন্ডিয়ান ফিলোসোফাররা বা ডেমোক্রিটাস যে অ্যাটম আর অ্যাটমস আর ফিজিক্যাল। তো ফিজিক্যাল তাহলে কি বোঝাতে চেয়েছেন? রাসেল বলছেন অ্যাটম হচ্ছে কি, অ্যাটম হচ্ছে এক একটি ফ্যাক্ট। ফর এক্সাম্পল, এইভাবে বুঝো যে অ্যাটম বলতে উনি লিঙ্গুইস্টিক মানে ভাষাগত দিক দিয়ে কোনো কিছুকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। ফর এক্সাম্পল, যদি আমি একটা কথা বলি যে সক্রেটিস মরণশীল বা সক্রেটিস মারা গেছে, তো এই যে ভাষার মাধ্যমে কোনো কিছু আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি লিঙ্গুইস্টিক্যালি, হ্যাঁ, তো এগুলোকেই রাসেল কি বলছেন? অ্যাটম বলছেন। এবার লজিক্যাল অ্যাটমিজম থেকে এখানে আমাদের কিছু কিছু ছোট ছোট বিষয় জানা দরকার, যেটা হচ্ছে প্রথমত আমাদের এখানে ফ্যাক্ট সম্বন্ধে জানা দরকার, যে ফ্যাক্ট, লজিক্যাল অ্যাটমিজম থেকে যে ফ্যাক্টের ধারণাটা আসলে ফ্যাক্ট। দেখো, রাসেল ফ্যাক্টের সম্বন্ধে বলতে গিয়ে বলছেন যে ফ্যাক্ট নিজে নিজেই কি নয়, নিজে নিজেই সত্য বা মিথ্যা হতে পারে না। ফ্যাক্ট নিজে নিজেই সত্য বা মিথ্যা হতে পারে না। কেউ কি কিছু বলছো? না তো। তাহলে ফ্যাক্ট, আচ্ছা ঠিক আছে, ফ্যাক্ট কি একটা বচনকে কি করতে পারে? সত্য বা মিথ্যা করতে পারে, বা একটা বচনকে সত্য বা মিথ্যা বানাতে পারে। তাহলে তোমরা বলবে যে ফ্যাক্ট কি? তাহলে স্যার দেখো, তো ফ্যাক্ট হচ্ছে যদি আমরা একটা নাম বলি, একটা নাম কি, যেরকম সক্রেটিস, অ্যারিস্টটল, জনি, সেফুল, হ্যাঁ, এই নামগুলো কি ফ্যাক্ট? তাহলে বলছে না, নামগুলো ফ্যাক্ট নয়, হচ্ছে পার্টিকুলার, হচ্ছে পার্টিকুলার, এক একটা বিশেষ। ফ্যাক্ট কি? ফ্যাক্ট হচ্ছে সেই জিনিসটা যেটা কি একটি বচনকে সত্য বা মিথ্যা করে। উদাহরণস্বরূপ যদি বলা হয় যে এখন বৃষ্টি পড়ছে, এখন বৃষ্টি পড়ছে, যদি এখন বৃষ্টি হয়, যদি এখন বৃষ্টি হয়, তাহলে আমার বচনটি, আমি যে বলছি এখন বৃষ্টি পড়ছে, এটি সত্য হবে। আর যদি এখন বৃষ্টি না হয়, যদি এখন বৃষ্টি না হয়, তাহলে আমার যে বচনটি এখন বৃষ্টি পড়ছে, এই বচনটি এখন মিথ্যা হয়ে যাবে। কারণ তাহলে ফ্যাক্ট বুঝলে কি? ফ্যাক্ট হচ্ছে সেই জিনিস যে যে কিনা একটি বচনকে সত্য বা মিথ্যা করতে সাহায্য করে। কিন্তু ফ্যাক্ট নিজে নিজে সত্য বা মিথ্যা নয়, সে একটি বচনকে সত্য বা মিথ্যা করে তোলে। আরো যদি উদাহরণ দিয়ে বলা যায় যে সক্রেটিস বেঁচে আছেন, সক্রেটিস বেঁচে আছেন, এটা যদি একটি বচন হয়,
তাহলে তোমরা বলো যে সক্রেটিস কি আসলে বেঁচে আছেন? না আমি হ্যাঁ, তো সক্রেটিস বেঁচে নেই। এই যে সক্রেটিস বেঁচে নেই, আমরা বলছি সক্রেটিস বেঁচে আছেন, তাহলে ফ্যাক্ট কি এখানে সক্রেটিস বেঁচে নেই? ক্লিয়ার হলো এই জিনিসটা যে ফ্যাক্ট কি জিনিস? তাহলে এই যে বচনটা সক্রেটিস বেঁচে আছেন, এটা মিথ্যা হয়ে যাচ্ছে কার উপর? ফ্যাক্টের উপর নির্ভর করে, যে সক্রেটিস তো আসলে বেঁচে নেই। তো আমরা এই বচনটা কেন সত্য হবে যে সক্রেটিস বেঁচে আছে? তো সিমিলারলি আমরা যখন বলছি এখন বৃষ্টি পড়ছে, যদি বৃষ্টি না পড়ে, ফ্যাক্ট হচ্ছে যে বৃষ্টি পড়ছে না, ফ্যাক্ট হচ্ছে যে পরিষ্কার, আকাশ পরিষ্কার। কিন্তু আমরা একটা বচন করছি যে এখন বৃষ্টি পড়ছে, তাহলে আমার সেই বচনটা মিথ্যা হয়ে গেল। কার উপর ডিপেন্ড করে মিথ্যা হলো? ফ্যাক্টের উপর ডিপেন্ড করে, রাইট? তো রাসেল বলছেন, বুঝতে পারলে? হ্যাঁ, তো রাসেল বলছেন যে আমাদের এরকম বিভিন্ন রকমের ফ্যাক্ট আমরা পেয়ে থাকি। যে কেন পেয়ে থাকি? যেহেতু এই পৃথিবীতে অনেক বস্তু রয়েছে, অনেক জিনিসপত্র রয়েছে, সো আমাদের ফ্যাক্টের ধারণাও বিভিন্ন রকম। তো উনি পরবর্তীতে পজিটিভ ফ্যাক্ট, নেগেটিভ ফ্যাক্ট, সিম্পল অ্যান্ড কমপ্লেক্স, তারপর ইউনিভার্সাল পার্টিকুলার ফ্যাক্টের কথা বলছেন। আমি ইন ডিটেলসে যাচ্ছি না, আজকে তোমাদের ওই রাসেলের সিলেবাসটাও কমপ্লিট হবে না। তো আজকে ধারণাটুকুই থাক যে রাসেল ফ্যাক্ট সম্বন্ধে কি বলেছেন। নেক্সট ডে না হয় পুরোটা কমপ্লিট করে দেবো। আচ্ছা, তোমরা কি গটলফ ফ্রেগের সম্বন্ধে জানতে ইন্টারেস্টেড এখন? সময় আছে তোমাদের হাতে? হ্যাঁ স্যার বলেন। বাকিটা রেসপন্স না করলে আমার মনে হচ্ছে যে আমি ক্লাসটা কি এমনি নিয়ে যাচ্ছি নাকি বকবক করে যাচ্ছি। যাই হোক, থ্যাংক ইউ। গটলফ ফ্রেগে, আমি ফ্রেগের দর্শন সম্পর্কে কি কিছুই লিখিনি, অনেক অনেক বড় দর্শন। তো আমি কিছু কিছু কি টার্ম তোমাদের সামনে তুলে ধরেছি, সেখান থেকে বোঝানোর চেষ্টা করব। দেখো, গটলফ ফ্রেগের জন্ম হচ্ছে 1848 এবং 1925-এ উনি আমাদেরকে ছেড়ে চলে যান। অ্যান্ড দেখো, উনিও একজন অ্যানালাইটিক ফিলোসফার। হ্যাঁ, সেন্স অ্যান্ড রেফারেন্স এটা একটা থিওরি না, কিন্তু অনেক সময় এটা কোশ্চেন আছে যে দা থিওরি, সেন্স অ্যান্ড রেফারেন্স থিওরিটা কে দিয়েছেন, যদিও চলে আসে, মেবি কেউ প্রশ্ন করে নাই। তো এটা কিন্তু থিওরি না, তার থিওরি হচ্ছে মিনিং এর উপর। তো থিওরি অফ মিনিং, যে থিওরি অফ মিনিং এর উপর উনি কি করেছেন, সেন্স অ্যান্ড রেফারেন্স বলে একটা আর্টিকেল পাবলিশ করেছিলেন। মানে সেন্স অ্যান্ড রেফারেন্স কি জিনিসের সেন্স অ্যান্ড রেফারেন্স? নেমের সেন্স অ্যান্ড রেফারেন্স। দ্যাট মিনস আমি যদি আরো স্পেসিফিক্যালি বলি, তাহলে উনি প্রপার নামের উপর, মানে বিশেষ নামের উপর, প্রপার নামের উপর বেশি গুরুত্ব দিয়েছেন। তো প্রপার নেমের সেন্স অ্যান্ড রেফারেন্স রয়েছে কিনা, কমন নেমের তো থাকবেই, কিন্তু একটা বিশেষ নামের অর্থ আছে কিনা সেটা নিয়ে উনি বলতে পারো খুবই 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 মাথা ঘামিয়েছেন। যেটা নিয়ে পরবর্তীতে অনেক দার্শনিক ওনাকে ক্রিটিসাইজ করেছেন, যেরকম সলাক্লিপকে, হিলারি পুটনাম, এই দুজন বিশেষ করে ফ্রেগেকে ক্রিটিসাইজ করেছেন। যে কেন ক্রিটিসাইজ করছেন তার আগে আমি বলি যে রাসেল ফ্রেগে যে থিওরিটা দিচ্ছেন সেটা হচ্ছে সেন্স থিওরি অফ প্রপার নেম। কিন্তু জিফকে আর পুটনাম এবং পল জিফ, ইনারা বলছেন যে প্রপার নেমস আর মিনিংলেস, মানে বিশেষ নামের কোনো অর্থ নেই। তো এরা হচ্ছে নো সেন্স থিওরি অফ প্রপার নেম। আর অপরদিকে ফ্রেগে বলছেন যে সেন্স থিওরি অফ প্রপার নেম। মানে একদল স্বীকার করছেন, অবশ্যই ফ্রেগের পক্ষপাতীও অনেকেই আছেন, ফ্রেগেকে সাপোর্ট করেছেন অনেকেই। আর অপরদিকে ফ্রেগের বিরুদ্ধ দল যারা রয়েছেন, টিপকে এবং পুটনাম, তাদেরও পক্ষপাতী অনেক রয়েছেন। এবার দেখো, ফ্রেগে বলছেন যে একটি বিশেষ নামের অর্থ রয়েছে, সেন্স রয়েছে এবং তার রেফারেন্স রয়েছে। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে নরেন্দ্র মোদী কি, তোমরা কি বলবে নরেন্দ্র মোদী কে? বলো, ইন্টারেস্টিং আছে এখানে কিন্তু বিষয়টা, বলো। পিএম। পিএম বা দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তাই তো? আমরা যদি নরেন্দ্র মোদী বলি আর একদিকে যদি একটা ডেসক্রিপশন দিয়ে দিই, দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, প্রেজেন্ট প্রাইম মিনিস্টার ইন্ডিয়া যে মানুষটাকে বোঝাচ্ছে, আর নরেন্দ্র মোদী বলতে সেই একই মানুষটাকে বোঝাচ্ছে, তাই তো?
তো হ্যাঁ, প্রপার এটা নেম, কিন্তু একাধারে ফ্যাক্টও। হ্যাঁ এটা কিন্তু একাধারে ফ্যাক্টও। হ্যাঁ এটা তো ফ্যাক্ট একদম। কিন্তু এটা আমরা এখন রাসেল পড়ছি না, এখন ট্রেগে পড়ছি, সো ফ্যাক্টের কথা এখানে আসবে না। যাই হোক, তো আমরা যদি বলি যে দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, যাকে ডেজিগনেট করে, যে মানুষটাকে বোঝায়, যে রেফারেন্সটা আমাদের সামনে তুলে নিয়ে আসে এই ডেসক্রিপশনটা, দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, নরেন্দ্র মোদী নামটা শোনার সাথে সাথেও কিন্তু সেই একই রেফারেন্স আমরা পেয়ে যাই নরেন্দ্র মোদী ইটসেলফ। ঠিক আছে, এবার দেখো, নরেন্দ্র মোদী একদিকে প্রপার নেম, এবং দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া এটা হচ্ছে তার সেন্স অ্যাকর্ডিং টু ট্রেগে। ট্রেগে বলছেন যে নামের কি রয়েছে, অর্থ রয়েছে, এবং অর্থ বলতে উনি কি বলছেন, যে যেই ডেসক্রিপশন বা যে বর্ণনা দিই আমরা তাকে বুঝতে পারি। এবার দেখো, যদি বলো দ্য দ্য অথর অফ গীতাঞ্জলি, দ্য অথর অফ গীতাঞ্জলি বলতে কাকে বোঝাচ্ছে? রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝাচ্ছে। হ্যালো, আচ্ছা জানি, দ্য অথর অফ গীতাঞ্জলি হচ্ছে কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আর রবীন্দ্রনাথ ঠাকুর বলতে রবীন্দ্রনাথ ঠাকুরকেই বোঝাচ্ছে। এবার সেন্স এন্ড রেফারেন্স সম্বন্ধে তোমরা একটু বুঝলে, একটু হলো ধারণা হলো যে রেফারেন্স কি আর সেন্স কি। রেফারেন্স হচ্ছে সেই ব্যক্তিটি বা সেই মানুষটি বা সেই জিনিসটা যার কারণে আমার আমার বচনটা বা আমার ডিসক্রিপশনটা সত্য বা মিথ্যা হচ্ছে। রেফারেন্স হচ্ছে ট্রুথ ভ্যালু। ফর এক্সাম্পল, আমি যদি বললাম যে একটু আগে যেমন বললাম যে দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এখানে রেফারেন্স কে? নরেন্দ্র মোদী ইটসেলফ। আর নরেন্দ্র মোদী যদি না থাকে তাহলে এই ডিসক্রিপশনটা কোনো কাজের না, তাই না? এবং নরেন্দ্র মোদী আছেন এবং দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া বলেই তো আমরা তাকে তার সম্পর্কে এই ডিসক্রিপশনটা অ্যাপ্লাই করি, এই সেন্সটা অ্যাপ্লাই করছি, দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, রাইট? এবার প্রপার নেমের সেন্স এন্ড রেফারেন্স রয়েছে। প্রপার নেম বলতে প্রত্যেকটা বিশেষ নাম, যেরকম কোনো মানুষের হতে পারে, কোনো জায়গার হতে পারে, যা কিছু হতে পারে। এটা তোমরা বা আমরা সবাই জানি। এবার এখানে একটি প্রবলেম হচ্ছিল দ্য সেন্স এন্ড রেফারেন্স থিওরি নিয়ে, সরি, মিনিং, কোনো কিছুর মিনিং নিয়ে একটা প্রবলেম ছিল, যার কারণে উনি কিন্তু সেন্স এন্ড রেফারেন্স থিওরিটা দিয়েছেন। যেরকম শুক্র তারা আর সন্ধ্যা তারার গল্পটা, মানে দ্য মর্নিং স্টার অ্যান্ড দ্য ইভিনিং স্টার। দেখো, মর্নিং স্টার বলতে কি শুক্র তারা বোঝাচ্ছে, আর দ্য ইভিনিং স্টার বলতে কি সন্ধ্যা তারা বোঝাচ্ছে। এবার দুটো নাম দুটি আলাদা জিনিসকে বোঝাচ্ছে, তাই না? আমরা বুঝতে কি বুঝি আমরা, যে শুক্র তারা বলতে সকালের তারা, সকালে আকাশে যে থাকে যে তারা, তাকে আমরা শুক্র তারা বলি, এবং সন্ধ্যার দিকে যে তারা আমরা দেখতে পাই তাকে আমরা দ্য মর্নিং স্টার বলি, সরি দ্য ইভিনিং স্টার বলি, সন্ধ্যা তারা। এবার দুটো তো আমাদের মাইন্ডে কি করছে, দুই রকমের থট ক্রিয়েট করছে, চিন্তন ক্রিয়েট করছে, তাই না? একটা সকালের কথা বলছে, একটা ডিসক্রিপশন, একটা সন্ধ্যার কথা বলছে। তো এবার কি বলছে, যে দুটোই নাকি একই জিনিসকে বোঝাচ্ছে। সেই দুটো তারা কিন্তু আলাদা দুটি তারা নয়। তাহলে কি, তারা একই জিনিস, মানে একটি প্ল্যানেটকে বোঝাচ্ছে। প্ল্যানেটটা হচ্ছে ভেনাস। ভেনাস প্ল্যানেট যখন সকালে দেখা যায়, যখন আকাশে সকালে দেখা যায়, তখন আমরা তাকে কি করি, মর্নিং স্টার রূপে চিহ্নিত করি, শুক্র তারা রূপে। এবং যখন সেই ভেনাস, সেই প্ল্যানেট ভেনাস যখন আমাদের সন্ধ্যার দিকে ইভিনিং টাইমে আমরা দেখতে পাই, তখন আমরা তাকে কি রূপে চিহ্নিত করি, দ্য ইভিনিং স্টার। দুটোই যদি সেম একই জিনিসকে, একই বস্তুকে রেফার করে, তাহলে দুটি নাম আলাদা কেন? এখানেই ফ্রেগে বলছেন, এই প্রবলেমটাই ফ্রেগে সেন্স এন্ড রেফারেন্স এর মাধ্যমে প্রথম সলভ করেছিলেন। এখানে যে প্রবলেমটা হচ্ছে যে দুটি নাম একই বস্তুকে বোঝাচ্ছে, হ্যাঁ, তাহলে রেফারেন্স তো দুটোর আলাদা না, একই রেফার করে। তাহলে এই দুটো কি বলছে, এই দুটি যেহেতু একই বস্তুকে বোঝাচ্ছে এবং দুটির যেহেতু আমাদের থট আলাদা আলাদা ক্রিয়েট হচ্ছে, তাহলে অবশ্যই এই দুটি হচ্ছে তার সেন্স। মানে তার মানে কি বোঝা যাচ্ছে, একই রেফারেন্স থেকে বিভিন্ন রকম আমরা সেন্স পেতে পারি। যদি আমি বলি, ধরো যে প্লেটোর গুরু কে ছিলেন? সক্রেটিস ছিলেন, তাই তো? এবং প্লেটোর শিষ্য কে ছিলেন? এরিস্টটল ছিলেন। শুনতে পাচ্ছ তোমরা? আচ্ছা, হ্যাঁ। তো আমি কি বললাম, যে প্লেটোর গুরু কে ছিলেন? সক্রেটিস ছিলেন, এবং প্লেটোর শিষ্য ছিলেন এরিস্টটল। আমি ডিসক্রিপশনের মাধ্যমে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। দ্য টিচার অফ প্লেটো ইজ সক্রেটিস, and না, যদি আমি, সরি, কেন বলছি না, দ্য টিচার অফ প্লেটো,
দ্য টিচার অফ এরিস্টটল কাকে বোঝাচ্ছে? প্লেটোকে বোঝাচ্ছে। হ্যাঁ। অ্যান্ড দ্য পিপল অফ সক্রেটিস কাকে বোঝাচ্ছে? প্লেটোকে বোঝাচ্ছে। দ্য পিপল অফ সক্রেটিস and the people of the people of Socrates and the teacher of Aristotle দুইটা নাম। দেখো এটা মনে রাখবে, এখানে কিন্তু ডেসক্রিপশনের কথা বলছেন না, একে কিন্তু এইগুলোকে নাম অর্থে ডেসক্রিপশন গুলোকেও নাম বলছেন। এই যে ডেসক্রিপশন দুটো বললাম, the people of Socrates and the people দুটোই কিন্তু নাম। আচ্ছা, মানে স্যার এখানে সেন্স হচ্ছে প্লেটো, আর টিচার আর স্টুডেন্ট হচ্ছে আমাদের এখানে ওই রেফারেন্স, তাই তো? না 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 না, তুমি ভুল বলতে। সেন্সটা কেন প্লেটো হতে যাবে? প্লেটো তো একটা মানুষ, একটা রেফারেন্স, তাই না? ওনাকে নিয়ে তো এত সব কথা। সেন্স বিভিন্ন রকম, রেফারেন্স কেন বিভিন্ন রকম হতে যাবে? রেফারেন্স তো একটাই। একটু আগে বললাম না যে প্ল্যানেট ভেনাস সম্পর্কে আমরা দুটো সেন্স পাচ্ছি, কিন্তু রেফারেন্স তো একটাই, সেটা প্ল্যানেট। সেটা দুটো তারা নয়, সেটা তো অলরেডি একটা কি রেফারেন্স হচ্ছে এখানে প্লেটো, আর হ্যাঁ টিচার আর স্টুডেন্ট হচ্ছে এখানে সেন্স। হ্যাঁ, টিচার আর স্টুডেন্টস না, হ্যাঁ টিচার আর স্টুডেন্টস কেন বলি? তুমি এভাবে বলতে পারো যে আমরা যদি বলি যে সক্রেটিসের শিষ্য যাকে বুঝাবে, এবং যদি আমরা বলি এরিস্টটলের গুরু, সেই একই মানুষকে বোঝাবে। এই যে ডেসক্রিপশন, দা দ্য পিপল অফ সক্রেটিস অ্যান্ড দ্য টিচার অফ এরিস্টটল, দুই ডেসক্রিপশন বা দুটি নাম কাকে বোঝাচ্ছে? প্লেটোকে বোঝাচ্ছে। তাহলে অবশ্যই তার রেফারেন্স একটা এবং তার সেন্স আলাদা আলাদা হতে পারে। এটা কি বলছেন? ফ্রেগে বলছেন যে সেন্সটা কি হতে পারে? আলাদা 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 হতে পারে, একই নামের বিভিন্ন রকম সেন্স থাকতে পারে, রাইট? প্লেটো নামটার বিভিন্ন রকম সেন্স থাকতে পারে, এই সব কিন্তু ওই প্লেটো নামটার সেন্স। আর প্লেটো নামটা রেফারেন্স কি? প্লেটো নিজেই। এবার যেরকম আমরা মর্নিং স্টার, দা ইভিনিং স্টার দুটা কি পেয়েছি? সেন্স পেয়েছি। তাহলে ওটার এক্স্যাক্টলি রেফার কাকে করে? প্ল্যানেট ভেনাসকে করে। আর নেম কি তার? নেম হচ্ছে ভেনাস। এবং তাই সেই ভেনাসের দুটি অর্থ, একটা হচ্ছে দা মর্নিং স্টার, দা ইভিনিং স্টার। এইটুকু ক্লিয়ার হয়েছে? তাহলে আমি আগে যাই। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো সেন্স এন্ড রেফারেন্স তো কার সম্বন্ধে বলছে? বিশেষ করে বিশেষ নামের কথা বলছে, প্রপার নেমস এর কথা বলছে, রাইট? এবার যারা সেন্স থিওরি স্বীকার করে না, সেটা যদিও আমাদের সিলেবাসে নেই, তবুও জেনে রাখো, অনেক সময় কোয়েশ্চেন দিয়ে দেয়। বলে দিই। আচ্ছা তোমরা আগে বলো, ইন্টারেস্টেড কি জানার জন্য? তোমার হাতে 5 মিনিট সময় আছে। আচ্ছা দেখো, তো যারা সেন্স থিওরি স্বীকার করে না, তারা কি বলে? তাদের যুক্তিও তো আছে, তারা তো এমনিতে আর কোনো কিছু ডিনাই করতে পারে না। আমরা যেরকম বলি যাই যে আমরা এটা মানবো কি মানবো না আমাদের উপর ডিপেন্ডেন্ট, তাই তো? আমরা তো এমনি মানে বুক ফুরিয়ে বলে দিই যে আমরা এটা মানি না, এটা মানি, এটা মানি না। কিন্তু ফিলোসফারদের কাছে বা থিঙ্কারদের কাছে এরকম স্ট্রং এভিডেন্স বা স্ট্রং কি রয়েছে, ওদের লজিক রয়েছে, হ্যাঁ, যে যার বেসিসে ওরা বলছে যে এটা ঠিক নয়। তো সিমিলারলি যারা ফ্রেগের মতো দার্শনিককে চ্যালেঞ্জ করবে, তাদের কাছেও তো কিছু অস্ত্র থাকবে, তাই না? তো একদিকে ফ্রেগে বা ফ্রেগের দল কি বলছে যে প্রপার নেমের সেন্স রয়েছে এবং রেফারেন্স রয়েছে, কিন্তু আরেক দিকে সল ক্রিপকে, বিশেষ করে সল ক্রিপকে আর পুটনাম, হিলারি পুটনাম, এই দুইজন। তো আমি সল ক্রিপকের কথাটা আগে বলি। সল ক্রিপকে এবং তার দল কি বলছেন যে প্রপার নেমের কোনো সেন্স নেই, প্রপার নেমস আর মিনিংলেস, অল প্রপার নেমস আর মিনিংলেস। মিনিংলেস মানে অর্থহীন। এবার দেখো কেন বলছেন। বলছে দেখো প্রপার নেম, তার আগে আমি তোমাদের একটা ক্রিপকের শোনাই, থিওরি বা বলতে পারো যেটার উপর বেসিস করে প্রপার নেমকে উনি কি বলছেন, প্রপার নেম আর মিনিংলেস। এবার সেটা হচ্ছে যে ক্রিপকের রিজিড ডেজিগনেটর বলে একটা তত্ত্ব রয়েছে বা থিওরি রয়েছে, হ্যাঁ, রিজিড ডেজিগনেটর, RIGID, রিজিড ডেজিগনেটর, DESIGNATOR, রিজিড ডেজিগনেটর। বলছে একটা প্রপার নাম কি? একটা প্রপার নাম হচ্ছে রিজিড ডেজিগনেটর। এবং একটা রিজিড ডেজিগনেটর কি? আমরা তো এটা বুঝলাম যে একটা প্রপার নেম, আমরা যদি এখন নরেন্দ্র মোদীর নামটা নিয়ে নিই, নরেন্দ্র মোদী কি? একটা রিজিড ডেজিগনেটর টার্ম, ঠিক আছে? এবার এই প্রপার নেম ইকুয়াল টু রিজিড ডেজিগনেটর। এবার রিজিড ডেজিগনেটর ডেফিনেশন কি? মানে রিজিড ডেজিগনেটর বলতে কি বোঝাইছে? মানে ডেজিগনেট বলতে তো আমরা বুঝি যে কোনো কিছুকে ডেজিগনেট করে, কিন্তু রিজিড বলতে উনি কি বুঝাইছেন এটা দেখো। এবার দেখো উনি
আমাদের সামনে একটা পসিবল ওয়ার্ল্ড অ্যান্ড অ্যাকচুয়াল ওয়ার্ল্ড এর কনসেপ্ট নিয়ে চলে আসে। কে? সল ক্রিপকে। সল ক্রিপকে, ঠিক আছে, SAUL সল ডট এ, ক্যাপিটাল লেটার এ, ডট ক্রিপ্ট, KRIPKE, সলা ক্রিপ্ট। হ্যাঁ, সলা ক্রিপ্ট কি বলে যে দেখো আমাদের সামনে কি নিয়ে চলে আসলেন উনি, অ্যাকচুয়াল ওয়ার্ল্ড অ্যান্ড পসিবল ওয়ার্ল্ড এর একটা কনসেপ্ট নিয়ে চলে আসলেন। এবার অ্যাকচুয়াল ওয়ার্ল্ড অ্যান্ড পসিবল ওয়ার্ল্ড থেকে উনি বলছেন যে কোনো কিছু যদি ধরো কোনো কিছু যদি মানে মিনিং হয়, কোনো কিছুর যদি কোনো কিছু মিনিং হয়ে থাকে, একটা প্রপার নেমের যে সেইকে দাবি করছেন, একটা প্রপার নেমের সেন্স বা মিনিং হচ্ছে যে যেরকম নরেন্দ্র মোদী নামটার সেন্স কি, দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এটাই একটাই সেন্স ধরলাম আপাতত। হ্যাঁ, এই যে উনি বলছেন যে একটা নামের এই অর্থ বা সেন্স বা মিনিং রয়েছে, দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া কোন নামের অর্থ? নরেন্দ্র মোদী নামের অর্থ। এবার টিপকে বলছেন যে কোনো কিছু যদি অর্থ হয় বা সেন্স বা মিনিং হয় তাহলে কি হবে সেটা, সেটা অল পসিবল ওয়ার্ল্ডে গিয়ে কি হতে হবে, তাকে রিজিডলি ডেজিগনেট করতে হবে সেই একই রেফারেন্সকে। আমি ক্লিয়ার করে বলছি, দাঁড়াও। যেরকম ধরো উনি প্রথমে বলছেন যে নাম অল প্রপার নেমস আর রিজিড ডিজিগনেটর, কিন্তু রিজিড ডিজিগনেটর বলতে উনি কি বলছেন, রিজিড ডিজিগনেটর বলতে বলছেন যে একটি টার্ম রিজিড ডিজিগনেটর তখনই হবে যখন সেটা অ্যাকচুয়াল ওয়ার্ল্ডের সাথে সাথে সমস্ত পসিবল ওয়ার্ল্ডে একই ব্যক্তি বা একই বস্তু বা একই জিনিসকে রেফার করবে, রিজিডলি ডেজিগনেট করবে, মানে সেম অবজেক্টকে ডেজিগনেট করবে। ফর এক্সাম্পল আমি যদি নরেন্দ্র মোদী নামটা নিয়ে নিই এখানে প্রপার নাম, এবং নরেন্দ্র মোদী নামটা একটা কি রিজিড ডেজিগনেটর, আর রিজিড সম্বন্ধে উনি বলছেন যে অ্যাকচুয়াল ওয়ার্ল্ড অ্যান্ড পসিবল ওয়ার্ল্ডে কিভাবে রিজিডলি ডেজিগনেট করবে একই জিনিসকে বা একই বস্তু বা একই ব্যক্তিকে। এবার দেখো যদি নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার না হয়ে বা ভারতের সরকার না হয়ে এখন যদি উনি একজন ডাক্তার হতেন বা একজন বিজনেসম্যান হতেন বা একজন ফুটবল প্লেয়ার হতেন, তাহলে তোমরা বলো যে এটা অ্যাকচুয়াল ওয়ার্ল্ড, অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে কিন্তু নরেন্দ্র মোদী বাস্তব জগতে কিন্তু একটা কি ভারতের সরকার, বর্তমানে ভারতের সরকার। কিন্তু এমনও তো হতে পারতো যে উনি কোনোদিন ইলেকশন বিজেপি পার্টির কি বলবো বিজেপি পার্টির লিডার হয়নি বা ইলেকশনে দাঁড়ায়নি, উনি কোনোদিন এইসবে আসেইনি, এসবে আসেনি, তো ওনার সরকার হওয়ার প্রস্তাবনাই আসে না। তো ভাবো উনি ছোটবেলা থেকে ওনার স্বপ্ন ছিল যে ডাক্তার হবে বা ফুটবল প্লেয়ার হবে, ঠিক আছে। তো ভাবো উনি ছোটবেলা থেকে স্বপ্ন ছিল ফুটবল প্লেয়ার হবে এবং উনি ফুটবল প্লেয়ার হতে পারতো। এটুকু ক্লিয়ার হয়েছে যে নরেন্দ্র মোদী একজন সরকার না হয়ে উনি বিভিন্ন রকম পসিবল ওয়ার্ড আছে যেখানে উনি কি হতে পারতো, একজন ডাক্তার হতে পারতো, একজন প্লেয়ার হতে পারতো, একজন কৃষকও হতে পারতো, তাই না? আচ্ছা, মানে স্যার আপনি প্রথমত একটু বললে ভালো হতো যে অ্যাকচুয়াল ওয়ার্ল্ড পসিবল ওয়ার্ল্ড, পসিবল ওয়ার্ল্ড উনি এটা মানে পিএম না হয়ে অন্য কিছুও হতে পারতো, ব্যাস এতটাই তো। একদম একদম। ওয়ার্ল্ড তোমাকে কি বলবো, অ্যাকচুয়াল ওয়ার্ল্ড মানে যেই ওয়ার্ল্ড যেটা এখন অ্যাকচুয়ালি আছে, পসিবল মানে তো বুঝতে পারছো, পসিবল কথাটাকে আর তোমাকে বলতে হবে বা তোমাদেরকে বোঝাতে হবে যে পসিবল মানে কি, পসিবল মানে হতে পারতো, পসিবিলিটি ছিল। হ্যাঁ, এটাই সম্ভব। হ্যাঁ, তো আমি যেখানে ছিলাম, তো আমি এটা বলতে চাই যে নরেন্দ্র মোদী অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে ভারতের সরকার রয়েছে বা প্রাইম মিনিস্টার রয়েছে, উনি প্রাইম মিনিস্টার না হয়ে একজন প্লেয়ার বা একজন কৃষক বা একজন ডাক্তার হতে পারতেন। তো ক্রিকেটের দাবি হচ্ছে যে একটা নাম, উনি নরেন্দ্র মোদী নামটা উনি প্লেয়ার হোক বা উনি ডাক্তার হোক বা উনি একজন আহ কি বলবো কৃষকই হোক না কেন, সব জায়গায় নরেন্দ্র মোদী নামটা নরেন্দ্র মোদীকেই গিয়ে রিফার করতো, সেই মানুষটিকেই রিফার করতো। মানে রিজিড ডেজিগনেটর, উনি প্রথমেই বলছেন রিজিড ডেজিগনেটর সেই টার্মটি বা সেই জিনিসটি যেটি কিনা সমস্ত পসিবল ওয়ার্ল্ডে এবং অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে একই জিনিসকে রেফার করবে। রিজিড ডেজিগনেটরের ডেফিনেশনে বলছেন রিজিড ডেজিগনেটর হচ্ছে সেই টার্ম যে টার্মটি প্রত্যেকটি পসিবল ওয়ার্ল্ড এন্ড অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে গিয়ে কি করবে, সেম জিনিসকে সেম বস্তুকে ডিনোট করবে। তো এবার দেখো নরেন্দ্র মোদী নামটি আমার প্রপার নেম এবং প্রপার নেম সম্বন্ধে বিশেষ নাম সম্বন্ধে উনি বলছেন যে এটি রিজিড ডিজিনেটর, রিজিড ডিজিনেটর কি সমস্ত পসিবল ওয়ার্ল্ডে সেই একই ব্যক্তি বা একই রেফারেন্সকে রিফার করছে।
কিন্তু অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে উনি কিন্তু কি একজন প্রাইম মিনিস্টার। এবার দেখো দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এই যে ডেসক্রিপশনটা আছে, যেটা ফ্রেগে দাবি করছিলেন যে নরেন্দ্র মোদী নামের কি সেন্স, তাহলে তোমরা আমাকে বলো যে নরেন্দ্র মোদী এখন ভারতের প্রধানমন্ত্রী না হয়ে যদি উনি একজন ফুটবল প্লেয়ার হতো, তাহলে কি এই ডেসক্রিপশনটা নরেন্দ্র মোদী নামের অর্থ হতো? না, হতো না। তো এটাই বলছেন টিপকে, যদি কোনো নামের যদি সেন্স বা মিনিং আমরা কোনো কিছুকে পেয়ে থাকি, তাহলে সেটা কি হবে, ইকুয়াল হবে। কোনো কিছুর সেন্স, ধরো একটা নামের যে আমরা অর্থ বলি, সেই অর্থটা কি নামের সাথে ইকুয়াল হবে। কিন্তু এখানে তো এই যে আমরা ডেসক্রিপশনের কথা বললাম, যে সেন্সের কথা বললাম, দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এটা কি হয় না, সব পসিবল ওয়ার্ল্ডে গিয়ে ট্রু হয় না। এখন যদি আমরা ভাবি যে নরেন্দ্র মোদী একজন প্লেয়ারও হতে পারতো, উনি একজন সরকার কোনোদিনও হয়নি, এটাও পসিবল ছিল। তাহলে যদি উনি এখন প্রাইম মিনিস্টার না হয়ে প্লেয়ার হতো, তাহলে আমরা যে দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এই সেন্সটা তার নামের সমার্থক মনে করি, তাহলে এটা কি কাজে দিত? একদমই দিত না। ইভেন এই দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এটা যদি 15 বছর আগে যাও তোমরা, তখন কিন্তু অন্য পার্সনকে ডিনোট করছে। তখন কাকে করছে ডিনোট? তখন কিন্তু মেবি ডক্টর মনমোহন সিং, 20 বছর আগে। তো মধ্য কথা হচ্ছে যে একটা প্রপার নামের কি যে আমরা ডেসক্রিপশন বা সেন্সের কথা থেকে বলছেন, সেগুলো কি নয়, তার সেন্স নয় বা মিনিং নয়। সুতরাং উনি বলছেন যে প্রপার নেম আর মিনিংলেস। তবে হ্যাঁ, প্রপার নেমকে উনি রিজিড ডিজিনেটর বলছেন। রিজিড ডিজিনেটর ইন দ্য সেন্স, মানে সেই রিজিড ডিজিনেটর হলে সেই জিনিসটি প্রত্যেকটি পসিবল ওয়ার্ল্ড এন্ড অ্যাকচুয়াল ওয়ার্ল্ডকে সেম জিনিসকে সেম রিফারেন্টকে রিফার করবে। ক্লিয়ার হয়েছে? রেফার করবে এটা কে বলে? ফ্রেগে বলেছেন। না না, এখানে বলবে কি বলছেন যে রিজিড ডিজিনেটর বলতে সেই টার্ম, রিজিড ডিজিনেটরে যখন উনি সংজ্ঞা দিলেন, তো রিজিড ডিজিনেটর হলে কি হবে, বলছে একটি নাম হচ্ছে রিজিড ডিজিনেটর, এবং রিজিড ডিজিনেটরের অর্থ হচ্ছে সেই নামটি প্রত্যেকটি পসিবল ওয়ার্ল্ড এবং অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে গিয়ে সেম মানুষ বা সেম জিনিসকে ডিনোট করে। আমি বললাম না যে নরেন্দ্র মোদী নামটা, যদি নরেন্দ্র মোদী এখন যদি সরকার না হয়ে একজন আলু বিক্রেতা হতো, তাও নরেন্দ্র মোদীকেই গিয়ে রেফার করতো। কিন্তু দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এই যে ডেসক্রিপশন বা এই সেন্সটা কিন্তু তখন কিন্তু কার্যকর হতো না। বোঝা গেছে? আচ্ছা, এটা কে বলে, তাই তো? হ্যাঁ, এটা টিপকে বলছেন, ফ্রেগেকে ক্রিটিসাইজ করার জন্য। হ্যাঁ, আচ্ছা। তো টাইপস অফ রেফারেন্স এখানে লেখা আছে। থট সম্পর্কে আজকে যাচ্ছি না, অনেক বড় আছে থট এর ব্যাপারটা ফ্রেগের মধ্যে। তাও এটা জেনে রাখো, থট ইজ দ্য থার্ড রিয়ালম। থট ইজ নেদার ফিজিক্যাল নর মেন্টাল, থট ইজ দ্য থার্ড রিয়ালম। থট ফিজিক্যালও নয়, মেন্টালও নয়, সেটা একটা তৃতীয় স্তরে গিয়ে পড়ে। ঠিক আছে, আমি যে কোশ্চেনটা গ্রুপে দিয়েছি সেটা কারেক্ট অ্যান্সার হবে যে থার্ড রিয়ালম। ওকে, তো টাইপস অফ রেফারেন্স সম্বন্ধে উনি কি বলছেন? বলছেন এমন অনেক কিছু নাম রয়েছে, প্রথমত বলছেন থেকে যে এমন অনেকগুলি নাম রয়েছে যার কি নেই, রেফারেন্স নেই। ফর এক্সাম্পল পেগাসাস, ডানাযুক্ত ঘোড়া, নাম শুনেছো? হ্যাঁ, ইউনিকর্ন। হ্যাঁ, ইউনিকর্ন, পেগাসাস। যদি আমরা বলি গোল্ডেন মাউন্টেন, সোনার পাহাড়। দেখো, অনেক এক্সাম্পল এরকম আমরা ক্রিয়েট করতে পারবো বা জানি। তো আমরা যদি এখন বলি যে দ্য গোল্ডেন মাউন্টেন, সোনার পাহাড়, এই নামটার অর্থ রয়েছে, যদিও এই নামটার কোনো রেফারেন্স নেই। কে বলছেন? ফ্রেগে বলছেন। ঠিক আছে, ফ্রেগে বলছেন যে নামের অর্থ থাকতে পারে, মানে সেন্সটা থাকবেই, মাস্ট বি। কোনো কিছু যদি নাম হয়ে থাকে, তাহলে তার কি থাকবে, রেফারেন্সটা থাকবেই, সরি সেন্সটা থাকবে, কিন্তু রেফারেন্সটা নাও থাকতে পারে। এটা প্রথম দিকে বলছেন ফ্রেগে, কিন্তু পরবর্তীকালে ফ্রেগে নিজেকে ক্রিটিসাইজ করে বা নিজের ভুলটা সংশোধন করে কি করছেন, বলছেন না, আগে যে বলছিলেন যে নাম থাকলে তার কি সেন্সটা থাকছে, রেফারেন্স মেবি থাকতে পারে নাও থাকতে পারে, পরবর্তীকালে এই কথাটাকে উনি ঘুরিয়ে নিচ্ছেন। কিভাবে? বলছে যে নাম হলে তার সেন্স থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ রেফারেন্সটাও থাকবে।
তো এখানে রেফারেন্সটাকে উনি বিভিন্ন প্রকারে বলেছেন। রেফারেন্সটা মেবি রিয়াল হতে পারে, আনরিয়াল হতে পারে, ইমাজিনেশনাল হতে পারে। যেরকম আমরা যখনই বলি যে সোনার পাহাড়, গোল্ডেন মাউন্টেন, এই নামটার থেকে আমাদের কি হয়, একটা সেন্স তৈরি হয় যে সোনার পাহাড়। আর সেন্স বলতে উনি কিন্তু মোড অফ প্রেজেন্টেশনকে বুঝিয়েছেন। তো মোড অফ প্রেজেন্টেশন আবার কি? এবার দেখো, সোনার পাহাড় যখনই আমাদের মাথায় টিক করে, তো আমরা একটা কি করি, আমরা ভাবতে পারি না যে একটা পাহাড় আছে, সেই পাহাড়টা সোনা দিয়ে তৈরি। এই যে আমাদের মনের মধ্যে একটা চিন্তন ক্রিয়েট করে বা তৈরি করে, কে করে? যে এইটার সেন্স কি? সেন্সটা আমার মনের মধ্যে আছে সোনার পাহাড়। হুম। এবার রেফারেন্স কি? রেফারেন্সটা এখানে রিয়াল না আনরিয়াল, ঠিক আছে, বা ইমাজিনেশনাল বলতে পারো, ফিকশনাল। আমরা কল্পনার মাধ্যমে এটাকে ইমাজিন করছি, বা আমরা কল্পনা করছি যে একটা সোনার পাহাড় রয়েছে। তো পরবর্তীকালে ফ্রেগে বলছেন যে কোনো কিছু মানে রেফারেন্স ছাড়া সেন্স থাকতে পারে না। আর এই কোশ্চেন গুলো পরীক্ষায় এত ঘুরিয়ে ঘুরিয়ে দেয়। তো তোমাদের যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে ধরো সেন্স সেন্স ক্যান এক্সিস্ট উইথাউট রেফারেন্স অ্যাকর্ডিং টু ফ্রেগে, তো এটা কি বলবে তাহলে? উইদাউট ফলস। একদম, এটা ফলস হয়ে যাবে। তাহলে ফ্রেগে পরবর্তীকালে নিজেকে শুধরে নিয়েছেন এবং সেন্স থাকলে তার রেফারেন্সও থাকবে, রাইট? ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। Any query?